ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই জামানায় মানুষকে কি করে চিনবে বলো মানুষ। লেকচার 6 এভাবে মানে শুরু করছি আমরা। তো আমরা আবারও সেই সাবজেক্ট দিয়েই শুরু করব। তাহলে সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্ট আসলে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো আমরা বারবার বলছি, এগুলো এক একটা করে কি পজিশনের নাম। ওই পজিশনে যেই শব্দ বা শব্দগুচ্ছ, একটা শব্দ বসতে পারে বা একের থেকে বেশিও শব্দ বসতে পারে, ওই সাবজেক্টের জায়গায় যে বসবে আমরা তাকেই সাবজেক্ট বলবো, রাইট? সে যেমনই দেখতে হোক না কেন, সে যদি ভার্বের মতো দেখতে হয়, উই ডোন্ট কেয়ার, কারণ ওই জায়গায় যে বসবে সেই সাবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গাটা সাধারণত কোথায়? ভার্বের সামনে। সাবজেক্টের জায়গা সাধারণত কোথায়? ভার্বের সামনে। অপরদিকে আমি যদি একটু অবজেক্ট নিয়ে কথা বলি, এই অবজেক্টটাও একটা কিসের নাম? পজিশনের নাম। এই পজিশনে যে বসবে সে দেখতে যেই রকমই হোক না কেন তাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। এবং সাধারণত, এই যে সাধারণত কথাটা ইম্পর্টেন্ট, সাধারণত অবজেক্টের পজিশন হচ্ছে ভার্বের পরে হয়। আমরা অনেক সময় দেখবো যে অবজেক্ট কখনো একদম সামনে আসতে পারে, ওগুলো আমরা পরে দেখবো। মানে আসল যে কথা ওই জিনিসটা আমরা বলছি। তারপর ভার্ব। তাহলে ভার্ব দেখতে কেমন হয় হোক, উই ডোন্ট কেয়ার, বাট এই ভার্ব যেখানে বসে ওই জায়গায় বসলে আমরা সেটাকে কি বলবো? ভার্ব বলবো। তাহলে ভার্বের পজিশন সাধারণত সাবজেক্টের পরে, তারপরে হচ্ছে অবজেক্টের পরে কে? সরি, ভার্বের পরে কার অবস্থান? অবজেক্টের। ভার্বের আগে কার অবস্থান? সাবজেক্টের। তবে এটা যে একদম কোনো শতসিদ্ধ কথা নয়, এটা যে 100% সঠিক বিষয়টা এমন না। ইংরেজিতে কোনো কিছুই 100% সঠিক নয়, অলমোস্ট সবগুলোতেই কিন্তু কিন্তু একটু করে আছে, যেহেতু আমরা পরে বলছি ওটা কারণ। তাহলে এখন আমরা বললাম যে সাবজেক্ট, সেই সাবজেক্ট হতে পারে অ্যাক্টিভ সাবজেক্ট, হতে পারে প্যাসিভ সাবজেক্ট। সো এই সাবজেক্টটা যে আসলে অ্যাক্টিভ, আমি কিভাবে বুঝবো এই সাবজেক্টটা অ্যাক্টিভ? যে সেই মানে এখানে উদাহরণ যে আমি বলছি, আমি কি করছি? আই এম টিচিং, আই এম টিচিং ইউ ইংলিশ। ইংলিশ গ্রামার লিখলাম, গ্রামারে জিটা বড় হাতে লেখার কোনো কারণ নাই, ছোট হাতে লিখি। আমি এখানে একটা বাক্য লিখেছি, আই অ্যাম টিচিং ইউ ইংলিশ গ্রামার, আমি আপনাদের ইংলিশ গ্রামার শেখাচ্ছি। তাহলে এখানে আসলে সাবজেক্ট কে? আই, তাই না? ভার্ব কে? তাহলে ভার্বের পজিশন সাবজেক্টের পরে, তাহলে যে এটা সহ এই জিনিসটা হচ্ছে কি স্যার? এই দুটাই হচ্ছে ভার্ব। সেই ভার্বের মাঝে আছে কেউ সাহায্যকারী ভার্ব, মেইন ভার্ব, ওগুলো পরে আসছে, এটা আসলে সবসময় হচ্ছে ভার্বের জায়গা। তাহলে ভার্বের পরে কি কার অবস্থান? অবজেক্টের অবস্থান। তাহলে এখন এটা অবজেক্ট হবে কি হবে না আমরা ছোট্টভাবে একটু যাচাই করে নেব, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, তাই না? তাহলে আমি কাকে শেখাচ্ছি? তোমাকে। তাহলে এটাও একটা কি স্যার? অবজেক্ট। কি শেখাচ্ছি? ইংলিশ গ্রামার, এটাও একটা কি স্যার? অবজেক্ট। তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, ডাবল দুইটা অবজেক্ট আছে, এজন্য আমরা বলবো এই বাক্যে ডাবল অবজেক্ট আছে। তাহলে এই অবজেক্টটার নাম তাহলে এখন আমরা কি বলবো? কার মনে আছে? এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। আর মানুষ সেটা হচ্ছে কি স্যার? ইন আই ডি ও, এভাবে দেখাচ্ছে, ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে। তাহলে এখন আসুন যে আমরা কথা বলছিলাম সাবজেক্ট নিয়ে, আমরা কিভাবে বুঝতে পারবো এই জিনিসটা সাবজেক্ট, এবং সাবজেক্ট হলেও সেটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তাহলে অ্যাক্টিভ সাবজেক্ট মানে হচ্ছে ওই বাক্যে যে সক্রিয়, মানে যে কাজ করছে, ওই বাক্যে কি যে কাজ করছে। তাহলে এই বাক্যে হচ্ছে আমি আপনাদের ইংরেজি শেখাচ্ছি, ইংলিশ গ্রামার শেখাচ্ছি। তাহলে এখানে সাবজেক্ট আই, তাহলে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অর্ণব বলুন। ওয়াই? ওয়াই? এক্স্যাক্টলি, মানে আমি কাজ করছি। থ্যাংক ইউ, অনেক ভালো। তারপর হচ্ছে আমরা কোথায় গেল? এই যে তাহলে যে কাজ করে তাকে আমরা কি বলি? অ্যাকশন ডুয়ার। তাহলে এই যে অ্যাক্টিভ সাবজেক্ট আসলে কোন বাক্যে থাকে? অ্যাক্টিভ সাবজেক্ট আসলে কোন বাক্যে থাকে? অ্যাক্টিভ সেন্টেন্সে বা অ্যাক্টিভ বাক্যে থাকে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এটাকে একটু প্যাসিভ করতে চাই, প্যাসিভ করা খুবই সহজ, আমি একটু বাংলায় চিন্তা করবো, ইংলিশে নয়। আমি আপনাদের ইংরেজি গ্রামার শেখাচ্ছি, এটাকে দুভাবেই প্যাসিভ করা যায়, কারণ দুইটা অবজেক্ট আছে। আই রিপিট, যদি কোনো বাক্যে দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা দুভাবে অবজেক্ট মানে প্যাসিভ করতে পারি। যদি কোনো বাক্যে দুইটা অবজেক্ট থাকে আমরা চাইলে সেটাকে কয়ভাবে প্যাসিভ করতে পারি? দুইভাবে। এখন পরীক্ষার ক্ষেত্রে আপনি যে কোনো একটা করলেই হলো। তাহলে আমরা দুটাই দেখাবো যে আমি ইংলিশ শেখাচ্ছি আপনাদের, ইংলিশ গ্রামার শেখাচ্ছি আপনাদের। তাহলে এটাকে যদি একটু ওই যে পেঁচিয়ে বলি, কথাটা কেমন হবে? তখন এই যে পিছনে যে কোনো একটা অবজেক্টকে সামনে নিয়ে কাজ করবো, তখন তারা সে অবজেক্ট থাকবে না, তখন কি হয়ে যাবে? সে কার জায়গায় পৌঁছে যাবে? সাবজেক্টে। এর জন্য তখন সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা একটু বাংলায় চিন্তা করি যে আমি ফুটবল খেলছি, তাহলে এটাকে একটু পেঁচিয়ে বলে কি হবে? ফুটবল খেলা হচ্ছে আমার দ্বারা। সেন্স মিল রাখবেন যে আমি খেলছি, তাহলে ফুটবল খেলা হচ্ছে, নট হয়। ঠিক আছে। তাহলে এখন যদি বলি পাখি মানে খাবার খাচ্ছে, পাখি খাবার খাচ্ছে, তাহলে এটাকে একটু পেঁচিয়ে বললে কেমন হবে? খাবার খাওয়া হচ্ছে কার দ্বারা? পাখির দ্বারা।
আর যদি বলি পাখি, পাখিরা খাবার খায় বা পাখি খাবার খায়, এই যে খাবার খাওয়া হয় সেন্সটা মাথায় রাখবেন, খাচ্ছে চলমান, খাচ্ছে মতো করেই বলবেন। যখন হয় বললাম মানে যখন প্রেজেন্ট তখন হয় এই টাইপের হবে। তাহলে আমরা এখানে একটু আসি, এই জিনিসটা দেখুন, আমি ইংরেজি শেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আমরা আগে এটাকে এভাবে লিখতে পারি যে আপনাকে বা আপনাদেরকে ইংরেজি গ্রামার শেখানো হচ্ছে আমার দ্বারা, বা আপনাদেরকে শেখানো হচ্ছে ইংলিশ গ্রামার আমার দ্বারা। তাহলে আমরা এটাকে একটা প্যাসিভ লিখি, তাহলে ইউ আর, আমরা একটু যদি মনে করি আমি স্যার ওয়াজ আর উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচারটা একটা মাথায় রাখলেই হলো। আর প্যাসিভ কি, একটা বি ভার্ব অ্যাড করতে হবে। আমি স্যার ওয়াজ আর উইল বি, তার সাথে বিং। কেন বিং? কারণ এই যে বিং হচ্ছে আসলে চলমান সেন্স প্রকাশ করে। বিং আসলে কোন সেন্স প্রকাশ করে? চলমান। আর যেহেতু কন্টিনিউয়াস মানেই চলমান, এর জন্য আমরা বিং ইউজ করব। এই জন্য ইউ আর বিং আপনাদের হচ্ছে ইউ আর বিং কি করা হচ্ছে, এরপরে V3 প্যাসিভ চেনের একটা ওয়ে বি ভার্ব প্লাস V3, ইউ আর বিং থট, TAUGST। এই কথা, এতটুকু কথার অর্থ হচ্ছে কি, আপনাদেরকে শেখানো হচ্ছে, ইউ আর বিং থট, আপনাদেরকে কি করা হচ্ছে, শেখানো হচ্ছে। তাহলে আমি যদি বলি আপনাদেরকে বলা হচ্ছে, তখন ইংলিশটা কেমন হবে? এটা কি, ইউ আর বিং থট মানে আপনাদের শেখানো হচ্ছে, ইউ আর বিং থট মানে আপনাদের শেখানো হচ্ছে। আর যদি বলি আপনাদেরকে বলা হচ্ছে, কি হবে? ইউ আর বিং টোল্ড। আপনাদেরকে আদেশ করা হচ্ছে, ইউ আর বিং অর্ডারড, তাই না? আপনাদেরকে উপদেশ দেয়া হচ্ছে, ইউ আর বিং অ্যাডভাইসড, ইডি, ইউ আর বিং অ্যাডভাইসড। ঠিক আছে, লাস্ট স্ট্রাকচার, আপনাদেরকে খাবার দেয়া হচ্ছে, আপনাদেরকে দেয়া হচ্ছে, এতটুকু বলে আপনাদেরকে দেয়া হচ্ছে, ইউ আর বিং গিভেন অর ইউ আর বিং অফার্ড। আচ্ছা, যেহেতু মনেই পড়লে একটু বলেই ফেলি, এই যে গিভ মানেও দেয়া, অফার মানেও প্রদান করা বা দেয়া, তাহলে পার্থক্য আসলে কি? পার্থক্য আছে, দুইটারই বাংলা অর্থ হচ্ছে দেয়া দেয়া দেয়া। তাহলে পার্থক্য হচ্ছে, গিফট মানে একদম দিয়ে দেয়া, আর কোনো আশা নাই। গিফট মানে কি? দেয়া, এই দেয়াতে আর কোনো আশা নেই যে আমি প্রতিদানের পাবো কি পাবো না, এরকম কোনো আমার কিছু নাই, আমি একেবারে মন থেকে দিয়ে দিয়েছি। আর অফার মানে ওই যে বলে না যে অফার আছে, অফার এই ইয়াতে মানে কি ডিসকাউন্ট বা অফার, তার মানে এখানে একটা প্রতিদানের বিষয় আছে। তাহলে আশা না লিখে আমরা কি বলি? প্রতিদান, প্রতিদানের বিষয় নেই। আর এই অফার মানে এখানে একটা কি প্রতিদান বা একটা লাভ ক্ষতির বিষয় একটা আছে, যে ওকে দিলেও আমাকে কি দেবে, বিষয়টা এমন প্রতিদানের বিষয় আছে। আশা করি এতটুকু আমরা ক্লিয়ার করতে পারলাম। তাহলে দুটোরই বাংলা অর্থ হচ্ছে দেয়া দেয়া, কিন্তু এই দেয়া মানে হচ্ছে ভিতরে কাহিনী আছে। আই উইল গিভ ইউ আ বুক, আমি আপনাকে একটা কি দেবো, বই দেবো, আমি এর বিনিময়ে কোনো কিছু আশা করছি না। বা যখন আমি বলবো আই উইল অফার ইউ আ বুক, তাহলে আমি মনে মনে আশা করছি আমি যেটাকে অফার করি বইটা, সেও আমাকে বিনিময়ে কিছু একটা দেবে। এখন আমরা যে কথাটা বলার জন্য এইটুকুলো সময় ব্যয় করছি, বিষয়টা হচ্ছে এমন যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করছি। আবারও বলছি যে এটা, এগুলো যদি কেউ না বোঝেন এখন কোনো অসুবিধা নেই, আপনি তো আসেনই না আসল পড়াশোনায়, আপনি এগুলো নিজেই করতে পারবেন। কিন্তু আমি যে জিনিসটা দেখাবো সেটা জাস্ট অ্যাক্টিভ প্যাসিভ সাবজেক্ট, এই বিষয়টা। তাহলে দেখুন এই উপরের বাক্যটায় প্রধান বাক্য যেটা আছে অ্যাক্টিভ বাক্য। কেন এটাকে আমি অ্যাক্টিভ বলছি? কারণ এখানে যে সাবজেক্ট মানে আমি নিজেই আপনাকে শেখাচ্ছি, মানে আমি নিজেই কাজটা করছি। যে বাক্যে সাবজেক্ট নিজেই কাজ করে সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ সাবজেক্ট। আর 2 নম্বর বাক্যের অর্থটাকে ফোকাস করুন, যে আপনাদেরকে শেখানো হচ্ছে, তাহলে আপনারা কি মানে আপনি কি নিজে শেখাচ্ছেন না? এখানে কাজটা আসলে কি? কাজটা হচ্ছে শেখানো, অন্য কেউ আপনাকে শেখাচ্ছে, আপনি নিজে শেখাচ্ছেন না, আপনি শিখছেন। শেখানো তো একই জিনিস নয়। তাহলে এখানে দেখুন সাবজেক্ট মানুষ, তারপরে মানুষ থাকা সত্ত্বেও মানে ইউ মানে আপনারা থাকা সত্ত্বেও আপনারা এখানে নিজে কাজ করছেন না, তার মানে এই ইউটা এখানে কেমন সাবজেক্ট হবে? অ্যাক্টিভ নাকি প্যাসিভ সাবজেক্ট? প্যাসিভ, মানে আপনারা রিসিভ করছেন, এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। অপরদিকে দেখুন ইংলিশ গ্রামার ইজ বিং থট, ইংলিশ গ্রামারকে শেখানো হচ্ছে। তাহলে ইংলিশ গ্রামার নিজে শেখাচ্ছে না, অন্য কেউ শেখাচ্ছে, তাহলে এই সাবজেক্টটা হচ্ছে কি সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। তার মানে দেখুন একটা বাক্য, এই বাক্যটাকে আসলে আমরা দুভাবে প্যাসিভ করতে পারি। আমরা কখন একটা বাক্যকে দুভাবে প্যাসিভ করতে পারি? যখন সেখানে ডাবল অবজেক্ট থাকবে। আর যে বাক্যগুলোতে একটা অবজেক্ট, তাহলে সেটাতে একভাবেই শুধু করতে পারবো। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? তার মানে আমরা এখানে জাস্ট আইডেন্টিফিকেশন করব অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্ট। অ্যাক্টিভ সাবজেক্টে সাবজেক্ট নিজেই কাজ করে, আর প্যাসিভ সাবজেক্টে সাবজেক্ট নিজে কাজ করে না, এরা কাজকে গ্রহণ করে, এই জন্য আমরা তাকে বলি অ্যাকশন রিসিভার। যে বাক্যে অ্যাকশন রিসিভার বা প্যাসিভ সাবজেক্ট থাকে সেই বাক্যটাকে আমরা বলবো প্যাসিভ সাবজেক্ট। এবং দেখুন এই বাক্যটা, সাপোজ আপনার অ্যাক্টিভ প্যাসিভের কোনো সেন্স নাই, বাট এতটুকু সেন্স আছে যে পৃথিবীতে প্যাসিভ চেনের একটাই ওয়ে, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস V3। তাহলে দেখুন এখানে দেখুন কি আছে, আর বিং, এটা একটা বি ভার্ব,
তার সাথে আমরা কি আছে V3 থট আছে, তার মানে এই বাক্যটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, এই বাক্যটা একটা কি সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স। তাহলে এতটুকু আমরা জাস্ট বললাম, এটা এখানে থাক। তাহলে এই দুইটা বাক্য থেকে আপনার লার্নিংসটা কিছুই না, লার্নিং শুধু এতটুকুই। কতটুকু? যে বাক্যে দুইটা অবজেক্ট থাকে সেটাকে আমরা কয়ভাবে প্যাসিভ করতে পারি, দুইভাবে, এতটুকু লার্নিংস। আর একটা লার্নিংস কি, যে অ্যাক্টিভ প্যাসিভ সাবজেক্ট, যে মানুষ হওয়া সত্ত্বেও সাবজেক্ট কি হতে পারে, নিষ্ক্রিয় হতে পারে, কোনো কাজ নাও করতে পারে, এতটুকুই জাস্ট শিক্ষা। ওকে, তাহলে এখন আসলে আমরা যে বিষয়ে আলোচনা করব, এখানে আরেকটা বলি, এটা এখন একটু মুছে দেই, আপনাদের লিখতে হবে না যেহেতু এটা লেখা আছে, এখানেই থাক। অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্টেটিভ ভার্ব। অ্যাকশন ভার্ব মানে আমরা বলছি যে ভার্ব করতে আমাদের শক্তি ব্যয় হয়, সেই শক্তিটা দুভাবে ব্যয় হতে পারে, হয় শারীরিকভাবে না হলে চিন্তার মাধ্যমে। কিভাবে? দুভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে অথবা চিন্তা করলেও তো শক্তি ব্যয় হয়, তাই না? তাহলে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আর স্টেটিভ ভার্ব কি, যেই ভার্বগুলোতে আমার শক্তি ব্যয় হয় না, কি হয় না, শক্তি ব্যয় হয় না। তাহলে স্টেটিভ ভার্ব দ্বারা কি বোঝায়, কারো অবস্থা বা অবস্থান বোঝায়, কারো আবেগের অবস্থা বোঝায়, কারো বিশ্বাস বোঝায়। তাহলে এগুলা যেমন বিশ্বাস, আই বিলিভ, এই যে আই বিলিভ মানে বিশ্বাস করা, বিশ্বাস করতে কি আমার কোনো শক্তি ব্যয় হয়? শক্তির কিছু নাই। আই লাভ ইউ, এই যে লাভ, ভালোবাসতে কি কোনো শক্তি ব্যয় হয় না, এটা একটা অনুভূতির বিষয়। আই লাইক ইউ, আই হেট ইউ, এই যে লাইক হেট করলে কি শক্তি ব্যয় হওয়ার কোনো কিছু আছে না? তাহলে এগুলো আসলে অনুভূতির বিষয়। তাহলে স্টেটিভ ভার্ব গুলো কোথায়? স্টেটিভ ভার্ব হচ্ছে যে ভার্বে কারো অবস্থা বা অবস্থান বোঝায়, কারো মনের অনুভূতি বোঝায়, সেই ভার্বগুলো কি ভার্ব? স্টেটিভ ভার্ব। আমরা যদি কয়েকটা স্টেটিভ ভার্বের নামগুলো বলি, সেটা হতে পারে বি ভার্ব, আমি স্যার, ওয়াজ স্যার, উইল বি, এগুলো হতে পারে। তারপর কি হতে পারে স্যার? লাভ। কি হতে পারে? লাইক। আরো দুইটা বললাম, বিলিভ, কি বললাম? বিলিভ, বিই এল ই আই ভি, বিলিভ। তারপর বিবেচনা করা, কনসিডার, সি ও এন এ আই, কনসিডার, এটা মানে হচ্ছে কি করা? বিবেচনা করা। তারপর হচ্ছে এই যে হ্যাভ, এই যে কারো কোনো অধীনে বুঝায়, হ্যাভ, হ্যাজ। আর কি বললাম? সাউন্ড। আর কি বলেছিলাম? টেস্ট, এটসেট্রা। তাহলে এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। মানুষজন, আমরা একটা বলি, এই যে আমি যে বললাম যে এই ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব, এই কথাটাও পরিপূর্ণ সঠিক নয়। কেন সঠিক না জানেন? কারণ দেখা যাবে যে এই স্টেটিভ ভার্বগুলো কখনো কখনো অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করতে পারে। তার মানে আপনি ধরে নেবেন না যে এটা হচ্ছে সাউন্ড বা টেস্ট, এটা সবসময় স্টেটিভ ভার্বেই থাকবে না, এটা কখনো কখনো কি ভার্ব হতে পারে? অ্যাকশন ভার্ব হতে পারে। কখন হবে সেগুলো আমরা পরবর্তীতে অনেক বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে? তাহলে এতটুকু, কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বলবো। তাহলে ফাইনাইট ভার্ব মানে কি, যে ভার্ব দেখে কি চেনা যায়? টেন্স চেনা যায়। তাহলে আমরা কি টেন্স চেনা যায়। আর নন ফাইনাইট ভার্ব মানে কি চেনা যায় না? টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এটাতে একটু উদাহরণে আসি। দেখুন, টিচিং, এখানে আসলে যদি ভার্ব কিন্তু আলাদা করা যায়, এখানে এম একটা ভার্ব আর একটা টিচ, মানে টিচিং আর একটা কি ভার্ব। তার মানে দেখুন তো এখানে কে ফাইনাইট আর কে নন ফাইনাইট? এম হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর এই যে টিচিং হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আমি এটাকে খুব সহজে বলতে পারি কিভাবে নন ফাইনাইট ভার্ব হবে। কারণ লিসেন, আমি যদি এটাকে ওয়াজ করে দেই, অতীতের ক্ষেত্রে করে দেই, তাহলে কিন্তু টিচিং এর কোনোই পরিবর্তন হবে না। আমি যদি এটাকে কি করে দেই, জিম উইল বি করে দেই, মানে ফিউচার কন্টিনিউয়াস করি, তাহলে ওই টিচিং এই থাকবে। তার মানে টিচিং হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস, সবগুলোতে ওই টিচিং এই থাকবে, তাই না? কিন্তু দেখুন, যখন আমি এম বলছি তখন প্রেজেন্ট বলছি, যখন আমি ওয়াজ বলছি পাস্ট হয়ে গেল, উইল বি বললে ফিউচার হয়ে গেল। তার মানে আসলে আমি যে টেন্স নির্ণয় করছি কোন ভার্বগুলো দেখে? এম ইস আর, ওয়াজ ওয়্যার, এগুলো দেখে। তার মানে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এম ইস আর বা উইল বি, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি? টিচিং। এতটুকু মনে হয় তো আমরা বুঝতে পেরেছি। ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আমরা আরো আলোচনা করবো ফ্রেজ এন্ড ক্লোজের ক্লাসে, যেখানে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন আলোচনা করব। তারপরে এখন আমরা আজকে নতুন আলোচনা যেটা ঢুকলো সেটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। খুবই সহজ বাবা, খুবই সহজ। বিষয়টা হচ্ছে এমন, আমি ট্রানজিটিভ ইনট্রানজিটিভের কথা বলছি, যদি বলি ওই একই একটা উদাহরণ, সহজ উদাহরণ বারবার ফিরে আসি, আই লাভ জরিনা। আর একটা লিখলাম, আই গো টু রংপুর, কালকের উদাহরণ দিয়েছিলাম এটা। তাহলে এই বাক্যে আসলে প্রথম বাক্যে ভার্ব কে বলুন তো? লাভ। এখন দেখুন, এই যে আপনারা অনেক কিছুই পারবেন, বলুন তো লাভ
ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? লাভ নিঃসন্দেহে একটা ফাইনাইট ভার্ব, কারণ এই লাভ দেখে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। বলুন তো লাভ অ্যাকশন ভার্ব নাকি স্টেটিভ ভার্ব? স্টেটিভ ভার্ব, কারণ লাভ হচ্ছে একটা মনের অনুভূতি, আবেগের বিষয়, অনুভূতির বিষয়, এই জন্য এটা কি ভার্ব স্যার? স্টেটিভ ভার্ব। তাহলে এটা আরেকটা ভার্ব হচ্ছে স্টেটিভ ভার্ব। এখন যেটা প্রশ্ন করব, এই লাভটা আসলে ফাইনাইট নাকি নন ফাইনাইট ভার্ব? খুবই সহজ, তোমার এটা তো বললাম, সরি। লাভ হচ্ছে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ ভার্ব? দেখুন ট্রানজিটিভের বাংলা অর্থ যদি কেউ মনে রাখতে পারে, তার বাংলা অর্থ হচ্ছে সকর্ম ক্রিয়া। খুবই সহজ, গ্রামারে এই যে কিছুদিন পর বাংলা গ্রামারে পড়বেন, সকর্ম, সকর্ম। দেখুন এই যে আমাদের সাবজেক্ট, বাচ্চা কাচ্চা প্লিজ, সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য, তাই না? আবার কেউ কেউ এটাকে বলে কর্তা। কর্তা কিন্তু পরিপূর্ণ সঠিক নয়, কর্তা কিন্তু পরিপূর্ণ সঠিক ইয়া নয়, কিছু ক্ষেত্রে কর্তার মতো আচরণ করে। এটা হচ্ছে তাহলে সাবজেক্ট কর্তা। এই যে আর কর্ম, এই যে কর্মের ইংরেজি কি জানেন? অবজেক্ট। কর্মের ইংরেজি কি? অবজেক্ট। তাহলে স মানে যেখানে আছে, স মানে হচ্ছে থাকা বা আছে, স মানে কি? থাকা বা আছে। তাহলে এখন বলুন দেখি, আমরা ওই ভার্বটাকে সকর্ম ক্রিয়া বলবো যেই ভার্বে কি আছে? অবজেক্ট আছে। এই সকর্মক, কর্মকে লেখেন কোনো সমস্যা নাই, এই সকর্মক এর ইংরেজি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে সকর্মক। তাহলে এখন দেখি এই জরিনা, এটা কি অবজেক্ট কি অবজেক্ট না? অবশ্যই অবজেক্ট। তার মানে এই লাভটা হচ্ছে এটা কি সকর্মক ক্রিয়া। তাহলে আমরা অবজেক্ট কিভাবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি? আমি কাকে ভালোবাসি? জরিনাকে। তাহলে অবশ্যই এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বে ট্রানজিটিভ ভার্ব থাকলে আমরা সেটাকে প্যাসিভ করতে পারবো। এই যে আমি যে এখানে 2 নম্বর, ও আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমরা কালকে একটু ভুল বলেছি, আসলে এটা ভুল না, মানে কিন্তু আসলে পরিপূর্ণ সঠিকও হয়নি। আজকের এই জিনিসটা পরিপূর্ণ সঠিক। আমরা গতকালকে এখানে টাইটেল লিখেছিলাম আমরা কখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো, এখানে আমি দিয়েছিলাম অ্যাকশন ভার্ব থাকতে হবে, ঠিক আছে? কিন্তু ওটা অ্যাকশন ভার্ব, ঠিক আছে ওটাও ওকে, বাট ওর থেকে আরো বেশি অ্যাকুরেট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ আমরা দেখবো প্যাসিভ করতে গেলে স্টেটিভ, মানে স্টেটিভ ভার্বগুলো আমরা প্যাসিভ করছি, তখন আপনাদের মাথায় আবার বলবেন স্যার আপনি যে বললেন অ্যাকশন ভার্বে শুধু থাকতে হবে, কিন্তু এখানে থেকে স্টেটিভ ভার্ব আছে। এই জন্য আমরা কি করলাম, এমন একটা জিনিস ভার্বকে নিলাম যেখানে স্টেটিভও থাকতে পারে, অ্যাকশনও থাকতে পারে। এই জন্য ওই ভার্বটা হচ্ছে সকর্মক বা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তবে এখানেও একটু কিন্তু আছে, আমরা একটু পরে বলছি, এখানেও কিন্তু আছে। স্যার বলুন তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? আমরা বললাম সকর্মক ক্রিয়া। তার মানে এটা কি? যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বে সুন্দর করে ছোট্ট করে লেখা রাখি, যে ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ মানে কি? যে ভার্বের কি থাকে না? অবজেক্ট থাকে না। এটা সুন্দর করে নিজে লেখে না, নিজের মতো করে। সময় 10 সেকেন্ড, একটু আমরা পরীক্ষার্থীদের দেখি। আজকে যে কত বাচ্চা ফেল করবে, আজকে ইংলিশ পরীক্ষা, লাস্ট বার যত ফেল করেছে এবার তার থেকেও বেশি ফেল করবে আশা করা যায়। লাস্ট বার ইংলিশে কত ফেল করেছে জানেন? অলমোস্ট 50-50 ইংলিশে। 56% মানে তো পাস করেছে, আর 44% ফেল। আচ্ছা মানুষজন, আমরা মানে আজে বাজে পড়া পড়ছি, কিন্তু একটু লাগবে, এগুলো বিশ্রী পড়াশোনা, তারপরে একটু দেখি। তাহলে আমরা সকর্মক বিষয়টা মানে একটু বুঝাতে পারলাম। আমি একজনকে একটা প্রশ্ন ধরবো, সেটা হচ্ছে এমন, সকলে বোর্ডে দেখুন, ইন দ্য স্কাই হ্যালো ওয়াজ সীমা। এখানে বলুন তো ফ্লাই ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইউ আর টেকিং সো মাচ টাইম। কেন কেন ট্রানজিটিভ? বুঝাবো। ফ্লাই, আচ্ছা দেখি ফ্লাই ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ। কেন? দেখুন ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ তখনই আসে যখন আসলে অবজেক্ট থাকে বা থাকে না। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ আসলে তেমন কিছু না। দেখুন এই যে মানে কি এগুলা, এই যে ফ্লাই মানে উড়া, উড়া একটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। ওই অ্যাকশন ভার্বটাই কখনো হয়ে যাবে ফাইনাইট ভার্ব, আবার কখনো হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমি কখন বুঝবো যে কোনটা কি ভার্ব? ট্রানজিটিভ মানে, ট্রানজিটিভের বাংলা অর্থ হচ্ছে সকর্মক। স মানে হচ্ছে থাকে, কর্ম মানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে যে ভার্বটা বা যে বাক্যে কে থাকে স্যার? অবজেক্ট থাকে, ওই বাক্যে যে ভার্ব থাকে সেই ভার্বটাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব।
মানে ট্রানজিটিভ মানে সকর্ম, মানে কর্ম আছে, মানে অবজেক্ট আছে। আচ্ছা বলুন তো অবজেক্ট আসলে কার হয়? সাবজেক্টের অবজেক্ট হয়? হ্যাঁ, অবজেক্ট আসলে ভার্বের হয়। কার অবজেক্ট হয়? ভার্বের হয়। হ্যাঁ বলুন। ওই ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। ইয়া এক্স্যাক্টলি। I got your point, but you should think about it. So that's why I thought you compliment. Opposite and complaint is not same, right? আমি ওটাতে আসবো, থ্যাংক ইউ, আমি প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা আবার এটাতে একটু আসি, একটু পরে ওটাতে যাচ্ছি। দেখুন বার্ডস ফ্লাই, পাখি উড়ে কোথায়? নীল আকাশে। তাহলে এখন বলুন তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি কিছু আছে? না, এখানে কি উড়ে? পাখি উড়ে, কিন্তু পাখিটা তো সাবজেক্টের জায়গায় বসেছে রে পাগল, তাই না? তাহলে এই ভার্বের কে নাই? কোনো অবজেক্ট নাই। যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটাকে আমরা কি ভার্ব বলবো? ইনট্রানজিটিভ। এখন যদি আমি যদি বলি এটা আই, কি বলা যায়? আরে বাবা লিখতেই পাচ্ছি না। আই গিভ 500 টাকা। এখন আরফিনা বলুন তো এখানে গিফটটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা তো এতগুলো আরফিনা হলো কিভাবে? আরফিনা তো একটাই। আরফিনা এটাই ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? কেন ট্রানজিটিভ? আপনিও কি একমত? আর যদি বলি আই অফার ইউ, এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? অফার মানে গিভ, হ্যাঁ আই গিভ ইউ। আমি কাকে দেই? আপনাকে দেই, তাহলে অবজেক্ট তো আছে, তাহলে এটাও কি হবে? ট্রানজিটিভ। আচ্ছা আমি হয়তো বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে দেখুন এটা গিফট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আমি কাকে দেই? তোমাকে দেই। কি দেই? 500 টাকা দেই। তাহলে অবজেক্ট আছে, এর জন্য কি? ট্রানজিটিভ। আচ্ছা এখন আমি যে বিষয়টা বলছি, আমরা অনেক কিছু শিখে ফেলেছি, একটু পরে সেটা বুঝতে পারবো। অ্যাক্টিভ টু প্যাসিভ ট্রানজিটিভ ভার্ব থাকবে। ট্রানজিটিভ ভার্ব থাকা মানে অবজেক্ট থাকতেই হবে। তার মানে আমি এই 2 নম্বর এটা অতিরিক্ত লিখে ফেলেছি, তাই না? কারণ ট্রানজিটিভ ভার্ব থাকা মানে অবজেক্ট থাকা, সেটা আলাদা করে লেখা তেমন কিছুই নেই। তো এখন একটু আসুন, এখন থেকে আমি কি আপনাকে বুঝাতে পারলাম, কি গন্ডু বুঝাতে পারলাম। আই হ্যাভ আ ক্যাট, এটা একটা বাক্য লিখলাম। 2 নাম্বার লিখলাম আই এম, হ্যাঁ অবশ্যই স্যার, আই এম আ টিচার। 3 নাম্বার বাক্য লিখলাম আই এম হ্যান্ডসাম, নিজেকে সুদর্শন বলে দাবি করছি। এটা আই মানে আমি না, এটা অন্য কোনো আই। এই 3টা বাক্য লিখুন, সময় 9 সেকেন্ড। আচ্ছা দেখুন দেখুন, আই হ্যাভ আ ক্যাট, আমার কি আছে? একটা বিড়াল আছে। তার মানে এখানে আমি অবজেক্ট পেয়েছি। আই এম আ টিচার, আমি কি? আমি কে? আমি হই একজন শিক্ষক, অবজেক্ট পেয়েছি। আই এম হ্যান্ডসাম, আমি হই কেমন বা আমি কি? সুদর্শন। তাহলে বলুন তো এগুলার প্যাসিভ হবে কি হবে না? হবে না। কেন হবে না? গুড। এখন আমরা সেই মানে আগে যে পড়েছি ওখানে একটু ফিরে যাচ্ছি। আই হ্যাভ আ ক্যাট, আমার একটা বিড়াল আছে। এখানে আই ইকুয়াল টু ক্যাট হতে পারে না, রাইট? আমি আর বিলাই তো এক হতে পারে না। তার মানে এটা অবজেক্ট। বাট অবজেক্ট থাকা সত্ত্বেও আমরা এটাকে কি করব না? প্যাসিভ করব না। কেন করব না? কারণ এই যে প্যাসিভের ক্ষেত্রে তারা আরো কিছু শর্ত দিয়েছে। যদি কারো অধীনে কোনো কিছু থাকে, যেমন আই হ্যাভ মানে আমার অধীনে আছে, আই হ্যাভ আ হাউস, আই হ্যাভ আ ক্যাট, রাইট? আই হ্যাভ 4 ডটার্স। এই যে এই টাইপের কারো অধীনে বা পসেশন যেটাকে বলে, কারো অধীনে থাকলে আমরা সেটাকে কি করব না? মানে কি করতে পারবো না? প্যাসিভ করতে পারবো না। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো, বাংলাদেশে আসলে বিষয়টা হচ্ছে এমন, এটাকে আসলে জোর করে প্যাসিভ করে অনেকে, তখন বাক্যের গঠনটাও চেঞ্জ হয়ে যায়। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা এটাকে প্যাসিভ করতে পারবো না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দেখবে চাকরির পরীক্ষায় দিয়েছে আই হ্যাভ আ ক্যাট, এটার প্যাসিভ করো। এখানে সব থেকে বেস্ট অপশন হচ্ছে এর প্যাসিভ হবে না। কিন্তু ওটা অপশন নাই, 4টা অপশন দিয়েছে। আ ক্যাট ইজ ওন্ড বাই মি, আ ক্যাট ইজ বিলংড টু মি, এই টাইপের দিয়েছে। এগুলো কিন্তু অর্থ অনুসারে আবার প্যাসিভ হবে। কিন্তু এই যে আই হ্যাভ আ ক্যাট বা আ ক্যাট কি হয়? আ ক্যাট ইজ হ্যাড বাই মি, এটা হয় না। যাই হোক, মানুষজন আমার এই কথাটা খুব কমই বুঝতে পারবেন, এটা আরো বড় হলে বুঝতে পারবেন। আই হ্যাভ আ ক্যাট এর প্যাসিভ হবে না। কেন প্যাসিভ হবে না? কারণ যদি কারো অধীনে কোনো কিছু বুঝায় তখন আমরা সেটা প্যাসিভ করতে পারবো না। হ্যাভ। 2 নম্বর হচ্ছে আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক। তাহলে আমি কি? শিক্ষক। অনেকে বলতে পারে তাহলে আমি কি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই?
তাহলে তো এটা নিশ্চয়ই পেসিভ হবে না পাগল। এটা তো আসলে অবজেক্ট না, এটা তো অবজেক্ট না, এটা আই সমান হচ্ছে আর টিচার, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এর জন্য আমরা এটা প্যাসিভ করতে পারবো না। আমার সত্য হচ্ছে ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে, ট্রানজিটিভ ভার্ব থাকা মানে অবজেক্ট থাকতে হবে, কিন্তু আসলে আর টিচার তো অবজেক্ট না। সে তাহলে আমরা কি বলতে পারি, এম কি ট্রানজিটিভ ভার্ব? এই বাক্যে এম কি ট্রানজিটিভ ভার্ব? না। আই এম হ্যান্ডসাম, আমি কি, আমি হই হ্যান্ডসাম। অনেকে বলবে তাহলে এটা প্যাসিভ করতে পারবো না, এটা তো হ্যান্ডসাম তো একটা অ্যাডজেক্টিভ, আর আই সমান হচ্ছে হ্যান্ডসাম লিখতে পারি, তার মানে এটা আসলে অবজেক্ট না, এটা একটা কি স্যার, কমপ্লিমেন্ট। তাহলে এগুলার কি হবে না, প্যাসিভ হবে না। তার মানে এখন আপনার জীবনে সবথেকে কঠিন কাজটা দিচ্ছি, এই সকল বাক্যের কেন প্যাসিভ হবে না সেটা সুন্দর করে নোট করে নেবেন। যারা করেনি তাদের জন্য 30 সেকেন্ড সময় দেওয়া হলো বা 40 সেকেন্ড। প্রশ্ন বুঝেননি আমার? সকলে প্রশ্ন বুঝেছেন? কি সমস্যা টাইমে? কি সমস্যা? কোনো সমস্যা নেই? ঠিক আছে, নিজের মতো করে নোটটা তৈরি করেন যে আসলে কেন প্যাসিভ করতে পারছি না। ও এখানে তো আর তেমন কিছু বলার নেই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলুন তো, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন নাই, তাহলে এখন আমরা এগুলো এটা অযথা স্টার্ট করেছিলাম। আচ্ছা মানুষজন একটু এখানে দেখুন, একটু দেখুন যে আমি জাস্ট এখানে আপনার সেন্সটা শুনতে চাবো, আর কিছুই শুনতে চাবো না। বলুন তো লেখি বা পড়ি এটা আসলে কেমন সেন্স, অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেন্সে আছে? নিঃসন্দেহে অ্যাক্টিভ সেন্সে আছে। মানে কি, আমি লিখি, সে লেখে, তারা লেখে, তাই না, এরকম। বা আমি পড়ি, অ্যাক্টিভ সেন্সে আছে। বাট যখন আমি বলি লিখিটা বলা হয় লেখা হয়, তাহলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? যদি বলি যাওয়া হয়, অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেন্সে আছে? বলা হয়, খাওয়া হয়, গুড। তাহলে এখন দেখুন তো এই যে লেখা হচ্ছে, এই লেখা হচ্ছে কেমন সেন্সে আছে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? কোন সেন্সে? মানুষজন ভাগ হয়ে গেছে। লেখা হয় এটা যদি প্যাসিভ সেন্স, এটাও লেখা হচ্ছে এটাও কিন্তু প্যাসিভ সেন্স। কিন্তু এখন আমি যেটা বলবো এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি, এটা তো এখন আমরা শিখি নাই, বাট আপনার ছোটবেলা থেকে জানেন। কিন্তু আমরা এটা শিখেছি, এটা বলি এই যে লেখা হচ্ছে এটা কিন্তু বর্তমান চলমান একটা সেন্স দিচ্ছে, রাইট, মানে কন্টিনিউয়াস সেন্স। আর এটা কি হয় হোক কিন্তু কন্টিনিউয়াস সেন্স না, এটা সহজ বর্তমানে লেখা হয়, যাওয়া হয়, খাওয়া হয়, বা প্রেজেন্ট সেন্স দিচ্ছে। তাহলে বলুন তো লেখা হচ্ছিল এটা কোন সেন্স, লেখা হতে থাকবে ফিউচার। তাহলে এখন দেখুন এই যে লেখি, লেখির ইংলিশটা কি বলুন তো, রাইট। ওইদিকে যদিও লিখে ফেলেছি আবারও লিখবো, রাইট। রাইট মানে আই রাইট, আমি লিখি। তাহলে লেখা হচ্ছে, তাহলে এর ইংলিশটা কি হবে, ইজ। সরি, ভুল বলেছি, লেখা হয় তাহলে কি হবে, ইজ রিটেন, অথবা আর রিটেন। যদি অনেক হয় সাবজেক্ট একের থেকে প্লুরাল হয় তাহলে তো আর হবে, তাই না, আর রিটেন। তাহলে এখন যদি আমি বলি খাওয়া হয় ইংলিশটা কি বলুন তো, খাওয়া হয় ইংলিশ কি, ইজ অথবা আর ইটেন। যদি বলি বলা হয়, ইজ টোল্ড অথবা আর টোল্ড, অথবা কি সেড। আমি যদি এখন বলি দেখা হয় তাহলে কি হবে, ইজ সিন। তাহলে এই যে এখান থেকে আবার শুরু করি, লেখা হয়, তাহলে এখন যদি বলি লেখা হচ্ছে কি হবে, চলমান সেন্স, ইজ অথবা আর বিং রিটেন। তাহলে যদি বলি খাওয়া হচ্ছে, ইজ বিং ইটেন। এবার যদি বলি দেখা হচ্ছে, ইজ বিং সিন, অথবা কেউ ওয়াচ ইউজ করলে ওয়াচড হবে, তাই না। এখন স্টেনা বর্ণ, যদি আপনাকে বলছি পড়ানো হচ্ছে, এটা কি হবে, প্যাসিভ। এক্স্যাক্টলি, ইংলিশটা কেমন হবে এতটুকু দিয়ে বলুন তো, ইজ বিং, পড়ানো ইংলিশে টিচ মানে ভিতরি হবে, কি হবে, টিচ থট, থট, তাই না, ইজ বিং থট। তাহলে এখন যদি আমি বলি পড়ানো হয়, হ্যাঁ প্যাসিভ, তাহলে ইংলিশটা কি হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন আর চলমান সেন্স থাকবে না। ইউ আর ডুইং অ্যামেজিং, থ্যাংক ইউ, সিট ডাউন। মানুষজন স্টপ, এখন স্টপ। লেখা হয় ইজ রিটেন, লেখা হচ্ছে ইজ বিং রিটেন, লেখা হচ্ছিল ওয়াজ বিং, তাহলে পাস হয়ে গেল, এই জন্য ওয়াজ বিং রিটেন। আর লেখা হতে থাকবে, সুন্দর করে আমরা লিখি উইল বি, তার সাথে একটা বিং যুক্ত হবে, উইল বি বিং রিটেন। এবার আপনাদের নিজ দায়িত্বে এটা নিজের খাতায় সবগুলো লিখুন, এর নিচে নিচে ইংলিশ লিখবেন এভাবে, জায়গা সামও ম্যানেজ করে, যে এরকম বাঁকাটারা তীর চিহ্ন দিয়ে লিখুন, বর্তমানে ভারতের জায়গায় পাঠিয়ে দেন, কিন্তু লিখুন। আমি কি বুঝাতে পারছি আপনাকে কি লিখতে হবে? এই যে পড়ির ইংলিশ কি, পড়া হয় ইংলিশ কি, পড়া হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে।
বুঝেননি? কে বুঝেননি? গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি গুড। আমি একটু বলবো, ঠিক হলে মিলাই নেবেন। আমাদের আসলে দেখার তো হয়, টাইম নেই, অনেক পড়া বাকি এখনো, কিছুই শুরু করতে পারলাম না আজকের ক্লাসে। লিখেছেন? নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, এখানে একটু উচ্চারণটা ফোকাস করবো, লিসেন কেয়ারফুলি, উচ্চারণ ফোকাস করবো। পড়ি, পড়া জিনিস রিড, কি রিড। আর দেখুন, যখন এই ইজের পরে কি বসলো স্যার? ভি3 না প্যাসিভ? বি ভার্ব প্লাস ভি3, তখন এটা হয়ে গেল রেড। ওই যে রেড আছে না, আর ইডি, রেড, এই উচ্চারণটা হয়ে গেল রেড। আর দেখুন, পড়া হচ্ছে, তাহলে ইজ বিং রেড, পড়া হচ্ছিল ওয়াজ বিং রেড, পড়া হতে থাকবে উইল বি বিং রেড। কার সবগুলোই হয়েছে? একটু হাত তুলুন তো। মা, একজনের ভুল হয়নি? মানে ভুল হয়েছে একটু, তাই না? কোনটা ভুল হয়েছে বলুন তো? আপনি কি বুঝতে পারছেন? মানে কেন ওটা ভুল হয়েছে? আপনি কি লিখেছিলেন সেটা বলুন। হচ্ছিল চলমান, এই চলমানটাই যে বিং, বিং ছাড়া তো চলমান বোঝাবে না, তাই না? এই জন্য কি এনেছি আমরা, বুঝতে পেরেছেন? আর যদি বলেন স্টপ মানুষজন, এটা অর্থ কি বলুন তো? ওয়াজ রেড, এটার অর্থ কি? এটা অর্থ কি? পড়ানো কেন? এটা রিড মানে তো পড়া, পড়া হয়েছিল, পড়া হয়েছিল, পড়া হয়েছিল। আর যদি আমি বলি উইল বি রেড, মানে কি বলুন তো? পড়া, মানে এটা বেসিক্যালি এরকম, পড়া হবে, পড়া হবে। আর এর সাথে যদি আমি একটু এটা অ্যাড করি, উইল বি, তার সাথে বিং অ্যাড করি, তাহলে কি হবে? পড়া হতে থাকবে। দেখুন চলমান সেন্স হয়ে গেল। কোনটা আবার বলুন তো? ওয়াজ রিডিং, হ্যাঁ গুড। এই যে ওয়াজ রিডিং, এটা মানে হচ্ছে পড়ছি, এটা অ্যাক্টিভ সেন্সে আছে। ওয়াজ রিডিং মানে কি? আই ওয়াজ রিডিং, মানে সরি পড়ছিলাম। আই ওয়াজ রিডিং কি? বুকস, আমি বই পড়ছিলাম। তাহলে এটা কোন সেন্সে আছে? অ্যাক্টিভ। কিন্তু আমরা আসলে কি নিয়ে আলোচনা করছি? প্যাসিভ। পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই ওয়ে, সেটা কি বলুন তো? বি ভার্ব প্লাস ভি3। তাহলে দেখুন তো, এই যে উইল বি একটা কি বি ভার্ব না? এটাকে প্রথম লেকচার মনে আছে, এটা যে একটা বি ভার্ব। ওকে, তাহলে যে ওয়াজ একটা কি ভার্ব? বি ভার্ব। এরপরে ভি3। আমরা বারবার বলি না, এবার প্রথম বলবো রিড, এটার ভি1ও যা, ভি2ও তা, ভি3ও তা, কিন্তু পার্থক্য কি? উচ্চারণে। ভি1 হলে উচ্চারণটা হবে রিড, আর ভি2 বা ভি3 হলে উচ্চারণ হয়ে যাবে রেড। আচ্ছা, আমি খুবই ফ্রাঙ্কলি জিজ্ঞেস করছি, নাহলে আমরা সামনে এগোতে পারবো না। আমি চাই যে আসলে একসাথে, আপনারা বুঝতে পারছেন, আমরা একসাথে যেতে চাই। সো এমন অনেক সময় এমন আপনাদের অনেকের মনে হবে, ধুর একটা পড়া বারবার, এটা তো বুঝছি। তো আসলে মানে যদি আপনার এমন মনে হয়, ফার্স্ট অফ অল আমার পক্ষ থেকে আমার উত্তর হচ্ছে আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আপনার মনে হতেই পারে। 2 নম্বর বিষয়টা হচ্ছে এমন যে আপনি একটু পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকবেন, মানে আমরা আসলে একসাথেই যেতে চাই সকলে, রাইট? নট আমি একাই বুঝেছি বলে আমাকে বিরক্ত লাগছে। বিরক্ত লাগলেও একদম মানে বসে থাকবো, কিছু না। এটাই বলার। আমি যে প্রশ্নটা করতে চাই সেটা বলি, যে এমন কেউ আছেন যে আমাকে ওই টপিকটা যদি আরেকটু বলা হতো, তাহলে আমি একটু ভালো বুঝতাম, মানে একটু অসুবিধা ফিল লাগছে। আগের পরে যে কোনো যে শিখছি, বলুন তো এই বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ। এর সোজা সরল কথাবার্তা, কোনো ভেজাল নাই। আর প্যাসিভ থাকলে হচ্ছে এভাবে হয় যে কারো দ্বারা হয়, মানে ইংরেজি শেখা হচ্ছে আমার দ্বারা, একদম প্রথম অবস্থা। আচ্ছা, এটা কেন অ্যাক্টিভ? সহজ কথা হচ্ছে আমি কাজটা করছি, আমি নিজেই শিখছি সাবজেক্ট। আর তাহলে এটাকে প্যাসিভ কিভাবে করব বলুন দেখি? এক্স্যাক্টলি, আবার বলুন। আমার দ্বারা তো সবার শেষে বলুন তো। হ্যাঁ, হয় না তোরে পাগল, হয় কেন? এটা কি শিখছি না, চলমান হচ্ছিল কেন? এক্স্যাক্টলি, আপনি আসলে তাহলে ইংরেজি শেখা হচ্ছে আমার দ্বারা। আচ্ছা, আমার দ্বারা, এই যে আমার দ্বারা মানে কার দ্বারা প্যাসিভ, এটা ইম্পর্টেন্ট না, তারপর লিখছি। এই ছেলে, আপনি বলুন তো, আমি ইংরেজি শিখছিলাম, এটার প্যাসিভ করুন তো। সামিউল, এটা প্যাসিভ করুন। আমি ইংরেজি শিখছিলাম, এর প্যাসিভ করুন। বাংলাটাই বাংলা দিয়েই করুন।
এক্স্যাক্টলি, ইংরেজি শেখা হচ্ছে না হয়ে কি হয়ে যাবে, হচ্ছিল। এটাকে ফিউচার করুন তো দেখি। এক্স্যাক্টলি, হতে থাকবে। অনেক কিছু শিখে ফেলেছেন। মাথায় রাখবেন আমরা শুধু কন্টিনিউ শিখছি না, আমরা কিন্তু প্রেজেন্ট সিম্বলও শিখছি। যখন আমরা পড়াবো দেখবেন যে ইজি একদম অনেক কিছু হয়ে গেছে। তাহলে সাইমুল দেখুন তো, এই যে শেখা হচ্ছে, শেখা হচ্ছিল, শেখা হতে থাকবে, এগুলো অ্যাক্টিভ সেন্সে আছে না প্যাসিভ সেন্সে আছে? তা পড়া হচ্ছে, পড়া হচ্ছিল, পড়া হতে থাকবে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তাহলে পড়া হচ্ছে, এটার অ্যাক্টিভ সেন্স কেমন হবে সেটা বলুন আমাকে জাস্ট। পড়া হচ্ছে, এটার অ্যাক্টিভ সেন্স কেমন হবে? হ্যাঁ, পড়ছে বা পড়ছি। গুড বয়, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, প্রশ্ন কোনটা কোনটা? অবশ্যই, মানে অবজেক্ট কিভাবে খুঁজে পাবো, কি বা কাকে দ্বারা? তাহলে জরিনা কাকে অপেক্ষা করে হয়, কি অপেক্ষা করে হয়, জরিনা কার জন্য অপেক্ষা করে, তাহলে কার জন্য দিয়ে তো আমরা অবজেক্ট পাই না। তার মানে এই বাক্যে কে নাই স্যার? আচ্ছা, অবজেক্ট কার হয় বলুন তো, অবজেক্ট কার হয়? ভার্বেরই হয় অবজেক্ট। 2 নম্বর বাক্যে দেখুন তো, জরিনা কি রান্না করে, ফুড, তাহলে এটাই তো অবজেক্ট। অবজেক্ট আছে না নেই? খুবই সহজ কথা। যে ভার্বের অবজেক্ট থাকবে, তাহলে এই যে এই ফুডটা আসলে কার অবজেক্ট? ভার্বের। সেই ভার্বটার নামই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই এখন এই তাহলে এই ওয়েটসটা কি ট্রান্সিটিভ ভার্বটা কি ইনট্রান্সিটিভ? ইনট্রান্সিটিভ ভার্ব। আর এই কুকসটা হচ্ছে কি ভার্ব? কেন? কারণ অবজেক্ট আছে। বুঝা গিয়েছে কি? মানে এমনও হতে পারে, দেখা যাবে যে এটা সব বাক্যের উপর নির্ভর করবে। কিসের উপর নির্ভর করবে? বাক্য। লুক, কিভাবে বললাম, আই প্লে এ মিস ব্রেইন, আই প্লে, এটা একটা। আর একটা হচ্ছে আই প্লে ফুটবল, এটা আরেকটা। 1 নম্বর বাক্য এবং 2 নম্বর বাক্যে কে ট্রান্সিটিভ আর কে ইনট্রান্সিটিভ, নাকি দুইটাই ট্রান্সিটিভ? বাবা বললাম ব্রেইন নামে একটা মহিলাকে, আর এখানে এতগুলা মানুষ যদি ব্রেইন হয় তাহলে বলুন মেধা। পরেরটা কি? থ্যাংক ইউ, সিট ডাউন। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে পরে গবেষণা করেন। আরে বাবা এখানে দেখেন, ওর আস্তে কথা বলার গোপন রহস্য পরে শুনে নিয়েন, এখন এখানে দেখেন। তার মানে আমি যে বিষয়টা বললাম, আসলে ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, এটা আসলে ভার্ব মানে বাক্যের উপর নির্ভর করবে, সহজতা অবজেক্টের উপর নির্ভর করবে। তাহলে দেখুন এখানেও প্লে আছে, এখানেও প্লে আছে, কিন্তু এরপরে কোনো অবজেক্ট নেই, যেহেতু অবজেক্ট নেই সেটা এখন ইনট্রান্সিটিভ। এখানে প্লে আছে, এরপরে অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে সেটা হচ্ছে এখন ট্রান্সিটিভ। কথা ক্লিয়ার? এই সাফায়েত ছেলেটাকে আমাকে খুবই ভালো লাগে, কারণ সে অনেক সুন্দর পড়া মানে প্রশ্ন করে। সাফায়েত সহ সকলে এখানে আমরা লক্ষ্য করি। সাফায়েত, আমি এটাতেই বলি, দেখুন তো, পড়া হচ্ছে, এটার দ্বারা কি কোনো চলমান সেন্স বোঝায়? পড়া হচ্ছে, খাওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে, নাচা হচ্ছে, শোনা হচ্ছে, তাহলে চলমান সেন্স। বাট এই দ্বারা পড়া হয়, যাওয়া হয়, খাওয়া হয়, এটার দ্বারা কি বর্তমানে কোনো কাজ করা বা চলমান কোনো বুঝায়? দেখুন তো, একটু চিন্তা করুন না, এটা সাফায়েত বলবে। পড়া হয়, আবার বললাম যে যাওয়া হয়, আমাদের মাঝে মাঝে রংপুর যাওয়া হয়, আমার মাঝে মাঝে তুষ ভান্ডারে আসা হয়, খেলা হয়, দেখা হয়, এটার দ্বারা কি বর্তমানে কাজটা চলমান বোঝাচ্ছে? তাহলে এটা চলমান কিভাবে বোঝাবো? খাওয়া হচ্ছে, দেখা হচ্ছে, যাওয়া হচ্ছে। তার মানে আসলে পার্থক্য হচ্ছে এখানেই, এই যে পড়া হয় এবং পড়া হচ্ছে, এই হচ্ছে দ্বারা আমরা কি স্যার কন্টিনিউয়াস একটা ফিলিং পাই, বাট এটার দ্বারা আমরা কি পাই না, কন্টিনিউয়াস ফিলিং পাই না। এটা আসলে প্রেজেন্ট ফিলিং পাই, মানে প্রেজেন্ট সিম্পল ফিলিংস পাই। বুঝতে পেরেছেন পার্থক্য এটাই, চলমান আর চলমান না, চলমান আর কি চলমান। ক্লিয়ার? যারা মানুষজন, এখন আমরা ওই আসল পড়াশোনায় ফিরে যাচ্ছি যেখানে, ঠিক আছে? লাইট ক্যামেরা অ্যাকশন, 1 2 3। নিজের কনফিডেন্স বাড়ালাম। হ্যাঁ, ও আচ্ছা, থ্যাংক ইউ। ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই জামানায় মানুষকে কি করে চিনবে বলো মানুষ। ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই জামানায়
মানুষকে কি করে চিনবে বলো মানুষ, দামি পোশাক পরা নামি মানুষ, কখনো কেউ তাদের দেয় না যে দোষ, একটু সুযোগ পেলে বারে বারে দিন দুপুরেই করে পুকুর চুরি। মা, আরো অনেক কথা বলতে চাই বলা যায় না, আর না বলে এতটুকুই থাক। কি কণ্ঠটা পছন্দ হয়নি? ঘুম ধরেছে? আপনার নামটা জানি কি? এস দ্বারা শুরু? হ্যাঁ, লুবান, এল দ্বারা। দেখুন আমরা কন্টিনিউয়াস লিখছি, আমরা আসলে এগুলো কার বৈশিষ্ট্য লিখছি? এগুলো সবগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য। কার? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা না জানলে, আবারও বলছি, না জানলেও কোনো সমস্যা নেই, বাট আমরা একটু শিখে রাখি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য নাম্বার 1 কি বলা হয়েছে? হ্যাপেনিং নাও। নাও যে কথা, মানে এখন, অ্যাট দিস মুভমেন্ট, এই মুহূর্তে বা এখন একই কথা। অ্যাট দিস মুভমেন্ট যে কথা, অ্যাট দিস টাইম একই কথা। অ্যাট দিস টাইম যে কথা, কারেন্টলি মানে বর্তমানে বা এখন একই কথা। কারেন্টলি যে কথা, তার আরেকটা সিনোনিম হচ্ছে প্রেজেন্টলি মানে বর্তমান বা নাও বা এখন একই কথা। তাহলে কি বলবো, যদি কোনো বাক্যে এই ধরনের শব্দ থাকে তাহলে সেগুলো আমরা সাধারণত কোন টেন্স করব? প্রেজেন্ট টেন্স। এই জন্য বারবার বলছি সাধারণত, সাধারণত, সাধারণত। 2 নম্বর যে কথা, হ্যাপেনিং অ্যারাউন্ড নাও। অ্যারাউন্ড নাও কথার অর্থ হচ্ছে কি, মানে এই সময়ের মধ্যে। মানে এটা আসলে আমার বোঝানো একটু কষ্টকর। মানে নাও এবং অ্যারাউন্ড নাও একই কথা। আমরা একটু উদাহরণ দেখাবো, সমস্যা নেই। মানে এই সময়ের মধ্যেই ঘটে যাচ্ছে, উদাহরণ ছাড়া এটা বোঝানো কষ্টকর আমার জন্য। 3 নম্বর হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী। কেমন স্যার? অস্থায়ী কাজ। অস্থায়ী কাজ মানে কি? আমি যদি একটা উদাহরণ দেই, আই কুক, আই কুক রাইস, আমি ভাত রান্না করি। আর 2 নম্বর বাক্য লিখলাম, এটা লিখতে হবে না। আই অ্যাম কুকিং, এটা মানে কি? আমি ভাত রান্না করছি। লুক স্টুডেন্টস, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার, মানে প্রেজেন্ট সিম্পল টেন্স এর উদাহরণ। প্রেজেন্ট সিম্পলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কাজটা থাকবে পার্মানেন্ট। পার্মানেন্ট মানে স্থায়ী কাজ। আর কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য হচ্ছে কাজটা হবে টেম্পোরারি। কিভাবে বুঝবো? দেখুন, আই কুক রাইস, আমি ভাত রান্না করি, মানে এটা প্রেজেন্ট সিম্পল বলতে বোঝাচ্ছি। প্রেজেন্ট সিম্পলের বৈশিষ্ট্য একটু শুনে রাখি। যে কাজটা অতীতেও করেছিলাম, এখনো করি, বর্তমানেও করব। আই রিপিট, যে ভবিষ্যতে করব। যে কাজটা অতীতে করেছিলাম, এখনো করি, ভবিষ্যতেও করব, সেই কাজটাই হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল। তাহলে উদাহরণ, আই কুক রাইস, এটা কোনো মনে করেন যে জরিনা আমাকে বলছে জরিনা কুক রাইস। তাহলে জরিনা আসলে অতীতেও ভাত রান্না করে, যেহেতু সে মেয়ে বা মা বা বোন, সে অতীতেও রান্না করেছিল, এখনো রান্না করে, এবং সে কি ভবিষ্যতে কি বন্ধু থাকবে নাকি? না, ভবিষ্যতেও করবে। কিন্তু কন্টিনিউয়াস মানে কি? কাজটা টেম্পোরারি, অল্প সময়ের জন্য করে। দেখুন তো, এই কি করছো রে? আই এম কুকিং রাইস, আমি ভাত রান্না করছি, মানে এই যে ভাত রান্না করা শেষ হলে আমি অন্য কাজ করা শুরু করবো, তাই না? বিষয়টা এমন না? তার মানে দেখুন, এই কাজটা আসলে কেমন কাজ বোঝাচ্ছে? টেম্পোরারি। আর এই জিনিসটা কি পার্মানেন্ট। কেন পার্মানেন্ট? অতীতেও করেছিলাম, এখনো করি, ভবিষ্যতেও করব। আর এটা হচ্ছে টেম্পোরারি। এই জন্য আমরা বলছি এখানে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা হচ্ছে কেমন বৈশিষ্ট্য? টেম্পোরারি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে টেন্স সেটা হচ্ছে টেম্পোরারি বৈশিষ্ট্য। এটা না বুঝলে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। 1 নম্বর বাক্য আসি, মুরাদ ইজ টিচিং। মুরাদ, ও বাবা, মিস্টার জন, মিস্টার জন ইজ টিচিং। টিচিং, মিস্টার জন পড়াচ্ছে। বলুন তো এটা কোন কেমন কাজ? কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? কিন্তু টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। এখন এটা টেম্পোরারি, মানে এখন পড়াচ্ছি, তাই না? আমরা নাউটা অ্যাড করলে কোনো অসুবিধা নাই, তাহলে আরো বলা যাবে। তাহলে 2 নম্বর বাক্য হচ্ছে মিস্টার জন ইজ রাইটিং। তার মানে রাইটিং মানে কি? আমি এখন কোনো কিছু লিখছি। 3 নম্বরটা বিষয়টা বুঝুন, মিস্টার জন ইজ রাইটিং আ বুক। আচ্ছা, একটা বই কি একদিনে অল্প সময় লেখা যায়? না, যায় না। তার মানে এই কাজটা হচ্ছে, মানে এই জিনিসটা সে ধারা বজায় রেখেছে, তাই না? এই জন্য আমি এই জিনিসটা তো বর্তমান সময়ের আশেপাশে, আমি এটা বুঝাতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট না বুঝলে কোনো অসুবিধা নাই, আমি এটা আরো পড়াশোনা করে এসে আবার বুঝাবো প্রয়োজনে। মিস্টার জন ইজ রাইটিং আ বুক, তাহলে এই বইটা যে লিখছে, এই বইটা বর্তমান সময়েই তো লিখছে, বর্তমান সময়ের আশেপাশেই তো লিখছে। এই জন্য এটাকে বলা হয় আসলে কি, কেমন? অ্যারাউন্ড নাও। এই যে অ্যারাউন্ড নাও, এটা বুঝাতে পারি না, আমি নিজেও কনফিডেন্স পাচ্ছি না বুঝাতে। কোনো অসুবিধা নাই, আপনি জাস্ট এতটুকু বুঝেন যে এই কাজটা কি বর্তমানে চলমান, বর্তমানে চলমান, এই জন্য কন্টিনিউয়াস। এই বৈশিষ্ট্যটা মাথায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা পড়াবো। তার মানে আমার এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাপেনিং নাও, বর্তমানেই ঘটছে,
অথবা অ্যাট দিস মোমেন্ট, প্রেজেন্টলি, কারেন্টলি, অ্যাট দিস টাইম, এই টাইপের শব্দগুলো থাকলেই সাধারণত কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিছু মাথায় রাখতে হবে না এগুলো। লেখার পরে নিচে বা পাশে ফাঁকা রাখবেন, প্যাসিভ স্ট্রাকচারটা লিখবো। আপনাদেরকে যেতে পারেন, এটা অনুমতি দেওয়া হলো এটা আমার সুবিধার জন্য, আমি যেন পরে গালি না খাই। সেটা আপনারা বোঝেন, আমার কোনো দোষ নেই। এই যে রেকর্ড হচ্ছে, স্যার আপনার শিক্ষার্থীদেরকে আমি যেতে বলেছি, বাট তারা হচ্ছে এখানে গ্যাসরামো করছে, যাবে না, আমার কোনো দোষ নাই, এখানে রেকর্ড করে রাখলাম। আবার আমরা পড়াশোনায় ফিরে আসছি। বিষয়টা হচ্ছে এমন, ট্যাক্স, ট্যাক্স মানে ওই যে আমাদের, আপনারা নিজেই তো বলেন, ওই যে কাকে যেন পাগলি না কি যেন বললেন না, একজনকে না কি সুন্দর একটা নামে ডাকে, মোনা, এই যে কে সেই লোকটা? ও আসে না, কে কে? ও ইয়ামিন, ইয়ামিন আসেনি আজকে। সো ওই ইয়ামিনকে যে মোনা, এই যে ও পিছনে কি লাগিয়ে দিয়েছেন, ট্যাগ লাগিয়ে দিয়েছেন, তাই না? ও বাবা, এই কথা বলিয়েন না, পরে দেখবে আপনারও চাপ আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্লিজ। ট্যাগ মানে কি? স্টপ। ট্যাগ মানে হচ্ছে ছোট্ট করে প্রশ্ন জুড়িয়ে দেওয়া, ছোট্ট করে প্রশ্ন জুড়িয়ে দেয়া, জুড়িয়ে মানে যুক্ত করে দেয়া। হ্যাঁ, সকলে লিখুন, ট্যাগ মানে হচ্ছে ছোট্ট করে প্রশ্ন জুড়িয়ে দেয়া। তাহলে আসলে আমরা কিভাবে প্রশ্ন জুড়িয়ে দিতে পারি? খুবই সহজ, সেখানে অক্সিলারি ভার্ব এবং প্রোনাউন, এই দুইটা সাহায্য নিয়ে আমরা কি যুক্ত করে দিতে পারি স্যার? প্রশ্ন জুড়িয়ে যুক্ত করে দিতে পারি। ট্যাগস মানে হচ্ছে ছোট্ট করে প্রশ্ন জুড়িয়ে দেয়া। আমাদের বইগুলোতে শুধু ট্যাগ কোয়েশ্চেন বলতে এই যে কোয়েশ্চেন ট্যাগটাকে বোঝায়, কমেন্ট ট্যাগ নামেও যে পৃথিবীতে একটা জিনিস আছে সেটাকে তারা বলে না। কিন্তু আমার পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট? এটা হচ্ছে পরীক্ষার জন্য। কিসের জন্য? ফর এক্সাম। তাহলে এই জিনিসটা আসলে কিসের জন্য? এই জিনিসটা হচ্ছে ডেইলি কথাবার্তার জন্য। কিসের জন্য? স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ। এবং আর একটু ছোট্ট করে লিখে রাখেন, এই যে কমেন্ট ট্যাগ যেটা আছে সেটা হচ্ছে নির্ভর করে, ইট ডিপেন্ডস। 4 নম্বরে লিখি, কোথায় লিখি? এখানে লিখি, ডিপেন্ডস অন টোন। ডিপেন্ডস অন, নির্ভর করা, ডিপেন্ডস এর উপরে অন বসে, এসএসসি এটা খুবই গুরুত্বপূর্ণ, ডিপেন্ডস এর উপর অন বসে। ডিপেন্ডস অন কি স্যার? টোন। মানে টোন মানে হচ্ছে সুর বা কণ্ঠের উপর নির্ভর করে। এর অর্থ, কমেন্ট ট্যাগের অর্থ হচ্ছে কণ্ঠ বা সুরের উপর নির্ভর করে, আপনি কোন স্টাইলে বলছেন। এতটুকু লেখা শেষ। এটা জাস্ট গতানুগতিক একলাই রিডিং করি একবার। কোয়েশ্চেন ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে জানি না, কি জানি না একটু পরে বলছি, আর এটা হচ্ছে জানি, কি জানি একটু পরে বলছি। এর স্ট্রাকচারটা কি স্যার? যদি সেই বাক্যটা থাকে অ্যাফার্মেটিভ, আমাকে করতে হবে নেগেটিভ, যদি নেগেটিভ থাকে করতে হবে অ্যাফার্মেটিভ। যারা এখানে কেমিস্ট্রির বাচ্চা আছেন, উভমুখী বিক্রিয়ার সাইন এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, বিষয়টা এমন। এবং গঠনটা এখানে ইম্পর্টেন্ট। অক্সিলারি ভার্ব, তারপরে নটটা কেন ব্র্যাকেটে দিয়েছি? যদি অ্যাফার্মেটিভ বাক্য আসে তখন নট হবে, আর যদি নেগেটিভ বাক্য আসে তখন নট হবে না। তারপর হচ্ছে প্রোনাউন। এর স্ট্রাকচারটা যেটা অক্সিলারি ভার্ব তারপরে প্রোনাউন, কোনো ভেজাল নাই, যা আছে তাই। তাহলে আমরা এখানে একটা ছোট্ট করে উদাহরণ দেই। স্টপ। প্রথম বাক্য, ইউ আর আ টিচার, তুমি হও একজন শিক্ষক, তুমি হও একজন শিক্ষক। এটার ট্যাগ কোশ্চেনটা হবে কি? আরএন্ট ইউ। কেন? কারণ বলুন তো এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ বাক্য? অ্যাফার্মেটিভ, তার নেগেটিভ হবে কি হবে? আরএন্ট ইউ। এরপরে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে, না হলে পরীক্ষায় কাটা দেবে। তারপরে দেখলাম ইউ আর আ ডক্টর, এটা যদি কমেন্ট ট্যাগ হিসেবে বলতে চাই তখন সেটা হবে কি? আর ইউ, নট আরএন্ট। কি? আর ইউ। আগে এই দুটো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি। মূল কথা নাম্বার 1, দামি কথা নাম্বার 1, আমরা যখন ছোট্ট করে প্রশ্ন জুড়িয়ে দিব তখন আসলে যখন নেগেটিভ থাকবে তখন সেটাকে আমি কি সংক্ষেপে করব? কনট্রাকশন করব। কি করব? কনট্রাকশন। সেটাকে কি বলা হয়? যেমন আমি যদি বলি ক্যানট, বারবার এটা বলছি, বারবার ভুল হবে। ক্যান নট, নটটা আলাদা না, একসাথে। ক্যান নট, এটার সংক্ষিপ্ত ফর্ম কি? কান্ট। এই যে আমরা সবগুলো ছোট করব, ইজ নট,
তাহলে isn't, রাইট? এই যে এই ফর্মটা এখানে ইউজ হবে। ওকে স্যার, you are a teacher, aren't you? You are a teacher, aren't you? I mean, aren't you? ছ এবং ইউ হচ্ছে ছয়ের মধ্যে উচ্চ নয়। Aren't you? You are a teacher, are you? লিসেন, তাহলে অর্থটা হচ্ছে কি জানেন? প্রথমে যেটা you are a teacher, aren't you, মানে কি তুমি হয় একজন শিক্ষক, তাই নয় কি? বিষয়টা কি তাই নয় কি? মানে আমি আসলে জানতে চাচ্ছি, আমি আসলে জানি না যে আসলে সে শিক্ষক কিনা, আমি আসলে কি জানি না যে ওই লোক শিক্ষক কিনা, আমি ছোট্ট করে প্রশ্ন দিয়ে জুড়িয়ে দিচ্ছি যে আপনি একজন শিক্ষক, তাই না? এই যে বলি না তাই না, এই তুই তো শিমু স্যার প্রাইভেটে যাবি, তাই না? অথবা যাবি না, বিষয়টা এমন। তাহলে আমি নিশ্চিত হচ্ছি আমি উত্তরটা সঠিক 100% জানি না, এই জন্য আমি কি বললাম জানি না। 2 নাম্বার বিষয়টা আসেন, ইউ আর আ টিচার, আর ইউ, মানে বিষয়টা হচ্ছে কি যে যে কথাটা বলছে সে অল্প সময়ের জন্য ভুলে গিয়েছিল যে এই জিনিস এই লোকটা শিক্ষক, তারপর যখন সে প্রশ্ন করে নিজে আবার মানে অনেক সময় বলি না আমরা প্রশ্ন করে আবার হাসি, কারণ যে প্রশ্ন করলাম তার উত্তর আমার জানা, এর জন্য যে প্রশ্ন করেছে কমেন্ট করেছে প্রশ্ন করেছে নিজেই নিজের উত্তর আবার জানে। মানে বাংলাটা হচ্ছে এমন, তুমি একজন শিক্ষক, ও মা তাই তো, কি বললাম, ও মা তাই তো, এটা শুধু এটার ব্যবহার অনেক বেশি, এটা শুধু জানি না এমন না, এটা আবার ওই যে মানে ভেংসি কথা মানে কাটা আর কি বলে এটাকে, ওই যে বিদ্রুপাত্মক হাসি, উপহাস, এটা বলতে চাচ্ছি, উপহাস বোঝাতেও ব্যবহার হয়। কিভাবে উপহাস করছি দেখেন, ইউ রিড বুকস, তুমি বই পড়ো, তাহলে এটা কমেন্টটা অ্যাকচুয়ালি কি হবে বলুন তো, আর ইউ না তো, ডু ইউ, কি স্যার? কারণ ইউ রিড বুকস, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, আমরা আগামী ক্লাসে শিখবো, সমস্যা নেই। আবার ধরে নেন ডু আছে এখানে, ডু ইউ, তাহলে এই বিষয়টা আসলে দুভাবে অর্থ, এটা আসলে টোনের উপর নির্ভর করবে। কিসের উপর? টোনের উপর। আমি বাংলায় যদি বলি তুমি বই পড়ো, ও মা তাই তো, বইয়ে তো পড়ো, এটা একটা। আর একটা হচ্ছে তুমি বই পড়ো, ডু ইউ, বই পড়ে, এই যে বিষয়টা হচ্ছে এমন। এই যে কাউকে, আমরা তো এটা করি যে কাউকে যদি নতুন বই পড়া দেখি, আপনারা কি করেন, বই পড়ে চল, বিষয়টা এমন না। এই জিনিসটাই হচ্ছে আসলে কিছুই না, এই জিনিসটা হচ্ছে কমেন্ট ট্যাগ। তাহলে এটা আসলে অর্থ অনেকভাবেই করা যায়, আপনি আসলে কোন স্টাইলে কোন টোনে কোন কণ্ঠে বলছেন, রাইট? ইউ রিড বুকস, তুমি বই পড়ো, ডু ইউ, ও মা হ্যাঁ পড়োই তো, মানে সে নিয়মিত পড়ে, এটা একটা সিম্পল কথা। কিন্তু আপনি যেটাকে তাকে ভেংসি কাটে উপহাস করতে চান, ইউ রিড বুক, অথবা মেধা রিডস বুক, ডাস শি, হ্যাঁ বই পড়ে, এই মানে বিষয়টা হচ্ছে বই পড়া মারাইছে, বিষয়টা হচ্ছে এমন। হ্যাঁ করার কিছু নাই, যাদের ভাষা মানে এগুলো স্পোকেন ইংলিশ তো, এটাই মানে দেখে খুবই ভদ্র মনে হচ্ছে, কিন্তু আপনি স্বর পরিবর্তন করলেও ইয়ে হয়ে যাবে, ওই মেয়েটা খুব সুন্দর রে, সুন্দরী, হ্যাঁ খুবই সুন্দরী, মানে আসলে কি বলেন তো, সুন্দরী না, হ্যাঁ বাবা কি সুন্দরী, তার মানে আসলে সুন্দরী না, বিষয়টা হচ্ছে এগুলাই। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসে না, আমাদের স্পোকেন ইউজ হয়, আমাদের যদি স্পোকেন ক্লাস না আমি জানিয়ে রাখলাম একটু। তাহলে এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখানে আমরা আর একটু ফোকাস করি। আমরা আজকে আলোচনা করবো না আর বেশি, আমার আসলে ইম্পর্টেন্ট বিষয় আমাকে ট্যাগ করছেন জানার জন্য, আমার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কোনটা, আমার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অক্সিলারি ভার্বটা আইডেন্টিফিকেশন করা, যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে সংক্ষেপে কিভাবে লাগে সেটা জানা, তার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাকে প্রনাউন চেনা। কি স্যার? প্রনাউন চেনা। তাহলে আমি 3 নম্বরে আসি, রাকিব ইজ রিডিং বুকস, রাকিব বই পড়ছে, তাহলে কি হবে, ইজেন্ট হি, বাচ্চা কাচ্চা একটু দেখুন, এখানে ছিল রাকিব যে কিনা একটা সাবজেক্ট, এবং সে একটা কি ছিল, নাউন, তাই না? সেই নাউনটা আসলে কি হয়ে গিয়েছে এখানে, প্রোনাউন। এবং ছেলে, যেহেতু সে একটা ছেলে আমার বন্ধু, ছেলের প্রোনাউন হচ্ছে হি। যদি আমি বলতাম জরিনা ইজ রিডিং বুকস, তাহলে কি হবে, ইজেন্ট শি, রাইট? এখানে প্রোনাউনটা চেনা ইম্পর্টেন্ট, আমরা আর আজকে না বলি, আমরা এতটুকুর জন্য এটাই আনো, শেষ শেষ পড়াশোনা শেষ। মা খাতা কলম কি ঢুকাইতে যাচ্ছেন না? হ্যাঁ যান, আমি তো সে অনেক আগেই বলেছি আপনার চলে যান। মানুষজন শুনুন, উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। এখন খুবই সুন্দরভাবে যারা আছেন তাদেরকে সময় মাত্র 2 মিনিট দেওয়া হলো, এগুলো সব পেসিভ করুন। এখানে দেখুন, এখন উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কে বলুন তো দেখি, আর সাবজেক্ট কে, উই, তাহলে এর ট্যাগ করছেন কি হবে, আমরা যখন ট্যাগ করছেন বলবো, আমরা আসলে এটাকে বলছি কোয়াশ্চেন ট্যাগ, মানে যেটা কি আসে পরীক্ষায় আসে, আমরা কমেন্ট ট্যাগ নিয়ে কথা বলছি না।
তাহলে এটা হবে কি আরএন্ট উই। তাহলে এটা কি হবে বলুন তো, উই আর নট প্লেইং ক্রিকেট, কমা দিয়ে আমরা কি লিখবো, আর উই। মানুষজন একটু এখানে দেখুন, একটু এখানে শুনুন, লেখা বাদ দেন, আমার কথা শুনুন, স্বীকৃতি আমার কথা শুনুন। মানে এগুলো তো মুখস্থ সকলেই পারে, বাট এগুলো আমার ডেইলি লাইফে ইউজ করতে হবে। হ্যাঁ আমি জানি, আমি প্যাসিভ পড়তে দিয়েছি। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। এই যে আরএন্ট উই, এই কথার অর্থ তাহলে কি বোঝাবে, মানে কি তাই নয় কি, আমরা ক্রিকেট খেলছি তাই নয় কি, তার মানে আমরা ক্রিকেট খেলছি। উই আর নট প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি না, খেলছি কি আর উই। তাহলে আর উই মানে কি খেলছি, ও চুরি করছে, চুরি করছে কি, এরকম বিষয়টা, তার মানে করি না, এই বিষয়টা হচ্ছে এমন। যাই হোক, আর উই প্লেইং ক্রিকেট, আমরা কি ক্রিকেট খেলছি, আর উই নট প্লেইং ক্রিকেট, আমরা কি ক্রিকেট খেলছি না। এর তাহলে ট্যাগ করছেন কি হবে করুন দেখি। হ্যাঁ ট্যাগ করছেন হবে, আরে বাবা এত নিজেই প্রশ্ন, এখানে আবার ট্যাগ করছেন কি আছে, তাই না। তারপর আমরা দেখবো দুই একটা ব্যতিক্রম থাকলে থাকতে পারে। ক্রিকেট ইজ বিং প্লেড বাই আজ, যেহেতু ইউ আছে। দুই নম্বরটা এরকম হবে, ক্রিকেট ইজ নট বিং প্লেড, আমরা একসাথে ইজন্ট লিখি। তিন নম্বরটা ইজ ক্রিকেট, লিসেন, তিন নম্বরটা দেখুন, বিংটা ক্রিকেটে পড়ে যাবে, প্লেড বাই। চার নম্বরটা হচ্ছে এই যে ইজেন্ট, এভাবে কেউ লিখতে পারে, ইজেন্ট ক্রিকেট লিখতে পারে, আর কিভাবে লিখতে পারে, অথবা কেউ এভাবে লিখতে পারে, ইজ ক্রিকেট নট বিং ব্লা ব্লা ব্লা। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট এই যে ওয়াইটা দেখাচ্ছি, ওয়াই। ওয়াই আর উই প্লেইং ক্রিকেট, আমরা কেন ক্রিকেট খেলছি। তাহলে যদি আমরা বারবার বলছিলাম প্রশ্ন যেভাবে শুরু করে ওভাবেই করবো, নাহলে প্রশ্ন হবে না। ওয়াই ইজ ক্রিকেট বিং প্লেড বাই আস। হ্যাঁ চলে যান, বাকিগুলা সেম ভাবে, ওয়ার পরিবর্তে ওয়ার, ওয়ারের পরিবর্তে হচ্ছে উইথ হুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন ইস কেন হলো, থ্যাংক ইউ, আমি বলছি। হ্যাঁ ফাইজা, ফাইজা আরেকবার কোশ্চেনটা প্লিজ, কোনটা দ্রুত যান। উইথ হুম আর উই প্লেইং ক্রিকেট, আমরা কার সাথে ক্রিকেট খেলছি, বাংলাটা এমন হচ্ছে, এমন হবে, কার সাথে ক্রিকেট খেলা হচ্ছে। আই রিপিট, কার সাথে ক্রিকেট খেলা হচ্ছে, কার সাথে ইংলিশ কি ওটাতে একই, উইথ হুম। উইথ হুম, এই যে ইজ ক্রিকেট একই স্ট্রাকচার, বিং প্লেড। ক্লিয়ার ক্লিয়ার ফাইজা। সাফায়েত, সাফায়েত শুনুন, উই মানে তো কি আমরা, তাই না, আমরা তো অনেকগুলা, এই জন্য কি বসে উই এর পরে আর, তাই না। এখন বলুন তো ক্রিকেট আসলে কি, ক্রিকেট বলতে তো একটা খেলার নাম, তাই না। এটা একটা জিনিসকে, একটা আইডিয়াকে বোঝাচ্ছে বা একটা খেলার নাম বোঝাচ্ছে। এখানে কি অনেকগুলো খেলা নাকি একটা খেলা, তাহলে একটার ক্ষেত্রে আমরা কি বসাই, ইজ। এই যে এটা সিঙ্গুলারের সাথে এই যে ইজ, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার ভার্ব যেটাই বলুন না কেন। আপনি কি বুঝতে পারছেন, কারো কোনো প্রশ্ন আছে। আমি আবারও বলছি, মানুষজন প্লিজ, যে কয়েকজন আছেন, আমি কি প্যাসিভ টেন্সটা আপনাকে বোঝাতে পেরেছি। যদি আমি এই সেন্স বোঝাতে না পারি, তাহলে আগামীকাল ক্লাসে আমি কিছুই আপনাকে বোঝাতে পারবো না, প্রেজেন্ট পারফেক্ট বা যেটাই হোক না কেন আমি কিছুই বোঝাতে পারবো না। এবং আবারও বলছি, আমরা কিন্তু মোটেও একটা জিনিস কভার করছি না। 10 নম্বর ক্লাস বা 12 নম্বর ক্লাস পার হওয়ার পরে আপনি বুঝবেন যে আসলে আপনি কি শিখে ফেলেছেন অলরেডি।